আপনি সংস্কার কমিশনের প্রধান, তো স্যার আপনার অবস্থানটা হচ্ছে যে আপনি চান সংবিধান পুনর্লিখিত হোক, আজ থেকে না আরো 30 বছর আগে থেকে 40 বছর আগে থেকেই স্যার আপনি এটা চান, আপনার আপনার লেখায় পড়ায় বলায় সেটি স্পষ্ট। এখন আবার আপনি অংশীজনের কাছ থেকে মতামত নিচ্ছেন, তাদের চাওয়াটাকে স্যার, তাহলে কি স্যার উপসংহার থেকে আপনি সূচনায় কি করে যাবেন স্যার? আপনি তো ডিসিশন আগেই নিয়ে রেখেছেন, ব্যাপারটা অনেকটা এরকম মনে হয় না? না, আমি আগে ডিসিশন নিয়ে রেখিনি খালি থেকে। এটা খুব সিম্পল সাংবাদিক হিসেবে আপনার বোঝার কথা। জি স্যার। সেটা হচ্ছে এই যে আমি ব্যক্তিগতভাবে একটা অবস্থানে, আমার রাষ্ট্রবিজ্ঞানী যদি বলেন, রাষ্ট্রবিজ্ঞান পাঠের অভিজ্ঞতা থেকে যদি বলেন, এটা আমার অবস্থান। হুম। এখন যখন আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্বটা আমি যখন নিয়েছি, দায়িত্বটা প্রজ্ঞাপনের দুটো বিষয় বলা হয়েছে, তাই তো? জি স্যার। একটা হচ্ছে যে পর্যালোচনা করা, আরেকটা হচ্ছে যে কিছু সুপারিশ দেওয়া সংস্কারের জন্য। এই দায়িত্বটা আমি পালন করছি। এই ক্ষেত্রে শুধু আপনি যদি বলেন যে আমার অবস্থান কি নির্ধারণ করবে, তাহলে বুঝতে হবে যে আপনি এখনো এক কেন্দ্রিক ব্যবস্থা এবং মনে করেন যে সকল ব্যক্তি আসলে এখনো একটি মনোভাব নিয়ে চলে, তা নয়। যখন কোনো প্রতিষ্ঠান চলে, যখন কোনো কমিশন চলে, যখন কেউ দায়িত্ব নেন, তখন আসলে সকলের মতামত, গণতান্ত্রিক প্রক্রিয়া, সকলের মতামতের মধ্য দিয়ে একটা সুপারিশ তৈরি হয়। সেদিক থেকে এই সুপারিশের যে কাজগুলো আমরা করছি, সেগুলো সকলের মতামতের প্রতিফলন। সেই মতামতের মধ্যে কমিশনের 9 জন সদস্য, আমি একজন। হুম হুম। এর বাইরে হচ্ছে এ পর্যন্ত আপনাকে আমি বলি, সংখ্যাগুলি বলে আপনি বুঝতে পারবেন। আমরা যখন ওয়েবসাইটটা শুরু করি, তখন থেকে 1.5 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে 50,000 লোক মতামত দিয়েছে। হুম হুম। খেয়াল করুন, 50,000। আমরা একটা জরিপ করেছি বিবিএস এর মাধ্যমে, হুম হুম। 46,000 হাউস হোল্ডে সার্ভেটা করা হয়েছে। হুম হুম। এবার সিম্পল ম্যাথ, হুম প্রায় 1 লাখ লোক, তাই তো? হুম। হুম এই 1 লাখ লোক, মানে 1 লাখ লোকের মতামত আছে। হুম। হুম আমরা সিভিল সোসাইটির অর্গানাইজেশন গুলোর সাথে কথা বলেছি। হুম। হুম। এর মধ্যে সিভিল সোসাইটি অর্গানাইজেশন সব মিলে টিলে আপনি যদি দেখেন, প্রায় 52টা সংগঠনের প্রতিনিধিরা এসেছিল। হুম। আমরা অন্তত পক্ষে 7 জন সংবিধান বিশেষজ্ঞের সাথে কথা বলেছি। হুম। তো এরকম আমি একটা হিসাব দিতে পারি আপনাকে। এদের মতামত গুলো তো, এরা অংশীজন বাংলাদেশের, হুম। হুম। তাদের সংবিধানের বিষয়ে তাদের বক্তব্য আছে, তাই তো? হুম। হুম। তো এদের এগুলোর থেকেই আসলে একটা সুপারিশমালা তৈরি হবে। হুম। এই ধরুন আমাদের কমিশনে অন্য কেউ ওটা যদি মনে করে, ধরুন কথা, আমাকে বাদ দিন, হুম। হুম। কেউ যদি মনে করেন যে তিনি এইরকম করতে হবে বা ওইরকম করতে হবে, সেটাই সিদ্ধান্ত হবে। স্যার এটা পরিষ্কার। আমরা একটু সংবিধানের ভিতরে আসি স্যার। আমরা সংবিধানে থাকা রাষ্ট্রের 4 মূলনীতি, মানে এখন পর্যন্ত সংবিধানে যা আছে, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে মুজিববাদের উপকরণ হিসেবে আখ্যা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বিজয় দিবসে নাগরিক কমিটির মিছিলে অন্যতম প্রধান স্লোগান ছিল মুজিববাদ মুর্দাবাদ। 72-এর যে 4 মূলনীতি নিয়ে সংস্কার কমিশনের, বা স্যার যদি আপনাকে জানতে চাই যে আপনার অবস্থান, মতামত বা সুপারিশ কি। আমার প্রশ্নটা এই জন্য যে শেখ হাসিনা প্রবর্তিত ফেসিবাদে 15 বছর ধরে সকল প্রতিষ্ঠানগুলি গলা টিপে হত্যা করার ক্ষেত্রে, মানুষ মারার ক্ষেত্রে, এই ভোট চুরির জন্য, দুর্নীতির জন্য এই 4 মূলনীতিকে আসলে কোনোভাবে দায়ী করা যায় কিনা, মানে স্যার আপনি যদি একটু বলতেন। এখানে দুটো প্রশ্ন আছে খালেদ। জি আসলে আমরা আপনার প্রশ্ন থেকে একটু ডিসেন্টেঙ্গেল করি দুটো প্রশ্নকে, ঠিক আছে? জি। একটা হচ্ছে যে 4 মূলনীতির কথা বলেছেন বাংলাদেশের সংবিধানে, যা 1972 সালে গণপরিষদের মধ্য দিয়ে লিখিত সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। আপনি সেই 4 মূলনীতির কথা বলছেন, তাই তো? জি জি স্যার। এই যে 4 মূলনীতি 1972 সালে বাংলাদেশের সংবিধানে সংযুক্ত হলো, এর কোনো অতীত ইতিহাস আপনি কি আমাকে বলতে পারেন? মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যেটা একটা গণযুদ্ধ, হুম হুম। যে গণযুদ্ধে সকলে অংশগ্রহণ করেছিল, হুম হুম। কিংবা ধরুন 1970 সালে নির্বাচন, যেটাকে আওয়ামী লীগ দাবি করে যে তার ম্যান্ডেট বাংলাদেশের সংবিধান হুম হুম। লেখার জন্য, সেখানে কি এটা উল্লেখিত ছিল? 1969 সালের আন্দোলন, সেখানে কি এটা উল্লেখিত ছিল? হুম। ছিল না। তাহলে পুরো ব্যাপারটাই হচ্ছে 72 সালে যে সংবিধান তৈরি করা হচ্ছে, যা কার্যত একটি দলের দ্বারা তৈরি হচ্ছে। গণপরিষদে সর্বসাকুল্যে 3 জন ছিলেন যারা হুম। আওয়ামী লীগ করতেন না, তাই তো? হুম হুম। আওয়ামী লীগ 1970 সালে যে নির্বাচন হয়েছিল, তার ভিত্তিতে এই দাবিতে তারা একটা গণপরিষদ গঠন করে। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো আসলে সকলে অংশগ্রহণ করেছিল, দল মত নির্বিশেষে। হুম এ বিষয়ে তো আপনার মনে, আমার মনে কোনো সংশয় থাকার কথা, এটা একটা পিপলস ওয়ার, জনযুদ্ধ ছিল। হুম। তো তাদের প্রতিনিধিত্ব কি আপনি মনে করেন 1972 সালে যে গণপরিষদ সেখানে ছিল? ছিল না। তার মানে একটা অপ্রতিনিধিত্বশীল গণপরিষদের মধ্য দিয়ে পূর্বে আলোচিত হয়নি এমন বিষয়কে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে সংযুক্ত করা হয়েছে। হুম হুম। সে রাইট। সময় ক্ষমতায় যারা ছিলেন তাদের আদর্শ সেটা।
তারা তো অন্যদের আদর্শকে নিশ্চয়ই সংবিধানে যুক্ত করেন নাই, না। করেছেন হুম, কি, করতে পারেন কি করতে? তাহলে যদি কেউ বলেন যে এটা আসলে আওয়ামী লীগের আদর্শ 1972 সালে বাংলাদেশের সংবিধানে যুক্ত করা হয়েছে, হুম, আপনি কি ভিন্নমতের জায়গাটা কোথায় বললেন? আমি ভিন্নমতের জায়গাটা দেখতে পাই না। হুম, এখন তাহলে এটা দাঁড়াচ্ছে যে হুম, যে রাষ্ট্রীয় মূলনীতির আলোচনা। হুম, আসলে আমি এইখানে একটু বলি, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমাদের প্রথম সংবিধান কোনটা? প্রথম সংবিধান 72 সালে তৈরি হয়নি, হুম, প্রথম সংবিধান 1971 সালে তৈরি হুম, হয়েছে। সেটা হচ্ছে আপনার স্বাধীনতার ঘোষণাপত্র। রাইট। সেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কথা বলা হয়েছে, তাই তো? হুম, হুম, আপনি 72 সালে সংবিধানে তার রেফারেন্স পান না হুম, কেন বলুন তো? সেটার উল্লেখ নেই কেন? হুম, যে প্রথম সংবিধান যেখানে বলা হচ্ছে যে এই কারণে আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করছি, রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হওয়ার পর তার সংবিধান যুক্ত করছেন না কেন? হুম, হুম, এই প্রশ্নটা আমি করতে পারি, আপনি করতে পারেন, নাগরিকরা করতে পারে। হুম, ফলে যার আদর্শ নিয়ে যে আলোচনা, এই আলোচনাটা একটু অন্যভাবে করতে হবে, হুম, কেবলমাত্র আজকের সংবিধান সংস্কারের বিবেচনা নয়, রাজনৈতিক ভাবে। দ্বিতীয় যে কথাটা বলেছেন যে শেখ হাসিনার 15 বছরের ফ্যাসিবাদ হুম, বাংলাদেশে একনায়কতান্ত্রিক হুম, ব্যবস্থা অনেকবার ধরেছে, ব্যক্তি কেন্দ্রিক বা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র, পার্সোনালিস্টিক অটোক্রেসি, দুইবার ঘটেছে। 1975 সালে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধান বদলে দিয়ে রাতারাতি পুনর্লিখন করে কোন রকম ম্যান্ডেট ছাড়া একদলীয় ব্যবস্থা চালু করেছে। এটা বাংলাদেশের সংবিধানের পুনর্লিখন। তাহলে এইটা, এবং তারই পরবর্তী সময় সেই একই দল যার নাম বাংলাদেশ আওয়ামী লীগ, যার সভানেত্রী ছিলেন শেখ হাসিনা, তারা যখন ক্ষমতায় আসেন 2009 সালে, তারা একই ব্যবস্থা নিল। আদর্শের মিলটা বুঝতে পারছেন তো? হুম, কানেকশনটা কি বুঝতে পারছি আমরা? হুম, হুম, আসলে যদি বুঝতে অসুবিধা হয় আমি সাহায্য করতে পারি আপনাদেরকে। সেটা হচ্ছে একটি রাজনৈতিক দলের আদর্শ হচ্ছে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা, তার জন্য তারা সংবিধান বদলে দেন, পুনর্লিখন করেন। 1975 সালের জানুয়ারি মাসে হুম, বাংলাদেশের সংবিধান পুনর্লিখিত হয়েছে। পুনর্লিখিত হয়েছে কথাটা আমি আবার বলি, রাইট। কারণ হচ্ছে যে আপনি 1972 সালের প্রণীত সংবিধান এবং 75 সালের জানুয়ারি মাসের পরের সংবিধানে এক সংবিধান নয়, জি স্যার। একেবারে এক সংবিধান নয়। মর্মবস্তুর দিক থেকে, কাঠামোর দিক হুম, থেকে হুম, রাষ্ট্র বদলে দেওয়া সংবিধান। আহ, একই ঘটনা ঘটেছে আপনার 2011 সালে পঞ্চদশ সংশোধনী নীতি। হুম, তাহলে একটি কানেকশনটা বুঝতে পারছেন কি? জি স্যার। কেন এই ফ্যাসিবাদের কথা আপনি বলছেন, সেটা যে আদর্শ দিয়ে পরিচালিত হয়, সেই আদর্শ 72 থেকে 75 ছিল, সেই আদর্শ আজকেও ছিল। ফলে কানেকশনটা হচ্ছে এই জায়গায়। হুম, আদর্শিক ভাবে আওয়ামী লীগের এই অবস্থানটা আছে, স্যার। এই এই জায়গায় হচ্ছে প্রতিষ্ঠান মানুষের বিষয়। স্যার, আমি আমি শুধু দুইটা জিনিস পরিষ্কার হওয়ার জন্য, একটা হচ্ছে যে সাম্য, মানবিক মর্যাদা বা সামাজিক ন্যায়, মানবিক মানবিক মর্যাদা এবং মানে ন্যায় বিচারের কথা যেটা বলা হয়েছে, সামাজিক ন্যায়, সামাজিক সুবিচার। সামাজিক সুবিচারের কথা যেটা বলা হয়েছে, সরি, সামাজিক সুবিচারের কথা যেটা বলা হয়েছে, সেইটার থেকে যে চারটা মূলনীতি নেওয়া হয়েছে, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এগুলি তো আওয়ামী লীগের ম্যানিফেস্টোতেও ছিল না। আর আমরা কেন, বা এগুলি তো আওয়ামী লীগেরও মূলনীতি না, তো আমরা কেন বলতেছি যে আওয়ামী লীগ তার মূলনীতিটাকে সংবিধানে অনুবাদ করছে? এটা হচ্ছে প্রশ্ন নাম্বার এক। আর প্রশ্ন নাম্বার দুই আচ্ছা, হচ্ছে, তাহলে উত্তরটা দিয়ে নিই, জি, জি আমাদের স্যার, জি স্যার, বুঝতে সুবিধা জি হবে। স্যার, বলেন স্যার। আপনার কি মনে হয় যে 1972 সালে আওয়ামী লীগ যে সংবিধানটা লিখেছিল, হুম, হুম। সেই সংবিধানে সে অন্য কারো আদর্শ ওখানে যুক্ত করে দিয়েছিল? অন্য কেউ আপনার কি কি, মনে হয়? অন্য কেউ কি সে সময় ছিল স্যার? মানে গণপরিষদের মানে মধ্যে এটা এক কি সুরদেশ সম্ভব সেনগুপ্ত? যে আওয়ামী লীগ তার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, না খালেদা আমার কথাটা শুনুন। স্যার, হ্যাঁ, স্যার, বলুন বলুন, আবার শুনি একটু। না স্যার, এটা হচ্ছে যে অন্য কেউ বলতে তো এক সুরদেশ সেনগুপ্ত, গণপরিষদের কথা যদি আমরা ধরি। হ্যাঁ, না, তিনজন ছিল, তিনজন হ্যাঁ, ছিল। তিনজন, ওই মানে হ্যাঁ, গণপরিষদে হ্যাঁ, আওয়ামী লীগের বাইরে তিনজন ছিল। হ্যাঁ, এবং সুরঞ্জিত সেনগুপ্ত কিন্তু সংবিধানে স্বাক্ষর করেনি, এটা আমাদের মনে রাখতে হবে। জি, তিনি বলেছিলেন যে এটা তিনি স্বাক্ষর করবেন না, করেনি 72-এর সংবিধানে। কিন্তু প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে যে আপনি যে বললেন যে, এবং অনেকেই বলেন না, আপনি বলছেন বলে আমি প্রশ্নটার উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছি, সেটা হচ্ছে যে 72 সালের সংবিধানে এটা এটা তো আওয়ামী লীগের আদর্শ ছিল। হুম, তো আওয়ামী লীগের আদর্শ ছিল না, সেটাই তো আমি বলছি, হুম, যে আপনি 1970 সালের ম্যান্ডেটকে বিবেচনা করছেন আপনার সংবিধান লেখা, হুম, কিন্তু সেখানে আপনি আমাকে বলেন নাই যে আসলে এই এই জিনিস আমি করবো। বরঞ্চ 71 সালে গণযুদ্ধের সময় আমরা চুক্তি করেছি, এটা হুম, সামাজিক চুক্তি। হুম, হুম, সামাজিক চুক্তিটা কি, যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার সুবিচার, নিশ্চিত করে, এই জন্য আমি রাষ্ট্র প্রতিষ্ঠা করছি। রাইট। তারপর আপনি হঠাৎ করে 72 সালে এসে আপনাদের মনে হলো যে না, আরো চারটা জিনিস আমাদের কোথাও থেকে আবিষ্কার করতে হবে, ওই তিনটা আমরা ফেলে দিচ্ছি। হুম, ফেলে দিচ্ছি কথাটা আমি বললাম এই কারণে, আপনি বাংলাদেশের সংবিধানটা 72 সালের সংবিধান নিয়ে দেখুন, এখানে উল্লেখ নেই। হুম। না, বাংলাদেশের এটা প্রথম একদমই, সংবিধানের প্রতিশ্রুতিকে এটা একদমই ঠিক কথা অস্বীকার বলছেন। করা হয়েছে। কিন্তু স্যার, সাম্য তাহলে মানবিক, আসুন, সাম্য তাহলে মানবিক মর্যাদার সুবিচার, সামাজিক সুবিচার তো ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্রের সাথে সাংঘর্ষিক না। দুটো তো একটা তো এন্টিথিসিস সাংঘর্ষিক না। হওয়ার প্রয়োজন নেই তো। আচ্ছা। সাংঘর্ষিক হওয়ার প্রয়োজন নেই। আপনি আপনি বলুন যে আপনি ধরুন 72 সালের সংবিধান যখন তৈরি করা হলো, তারপরে কি একটা গণভোট হয়েছিল? নো। না, হয়নি। আচ্ছা, ঠিক আছে, তার মানে হচ্ছে যে এটা ম্যান্ডেটটা নাই, আসলে ম্যান্ডেটটা, প্রথমত ম্যান্ডেটটা নাই। কারণ 70 সালের যে নির্বাচন, হুম, হুম, সেই নির্বাচন আসলে পাকিস্তানের সংবিধান করার জন্য। আচ্ছা হুম, আচ্ছা, তারপরে ভাবলাম যে ঠিক আছে, একটা সংবিধান করার জন্য তো ম্যান্ডেটটা দেওয়া যায়, কিন্তু
গণপরিষদের সদস্য কেবলমাত্র পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইলেক্টেড মেম্বাররা ছিল না, প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির মেম্বাররা ছিল। প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির মেম্বারদেরকে 1970 সালে কি বাংলাদেশের মানুষ সংবিধান লেখার ম্যান্ডেট দিয়েছিল? দেয়নি তো। তাহলে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে সে ম্যান্ডেট কি অর্জন করলো? মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে শুধুমাত্র কেন আওয়ামী লীগই এই ম্যান্ডেট পাবে? কেন বাংলাদেশের যে অন্য শক্তিগুলো লড়াই করেছে তারা কেন সেই ম্যান্ডেটটা পাবে না? যুদ্ধই যদি, মুক্তিযুদ্ধে যদি আমার ম্যান্ডেট হয়, সেই ম্যান্ডেট তো ন্যাপের আছে, সেই ম্যান্ডেট সিপিবির আছে, সেই ম্যান্ডেট অন্যান্য সংগঠনের আছে, তাই না? তাহলে আপনি স্যার এটা একদম পরিষ্কার আমি বুঝতে পারছি স্যার। এটা এখন পরীক্ষা দিলে স্যার আপনার কাছেও আমি হয়তো ভালো নাম্বারই পাবো। কিন্তু স্যার আপনি আমাকে একটু এইটা বলেন তো স্যার, আচ্ছা স্যার এইটা আপনি আমাকে একটু বলেন তো স্যার, এই যে 24 জুলাই আগস্টে যে আমরা মানে যে আন্দোলনের মধ্যে ছাত্র জনতা, আসলে ছাত্ররা, আমি ছাত্র জনতা বিএনপির এই বয়ানটা বলতে চাই না, ছাত্ররাই আসলে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার পতন ঘটালো। ছাত্রদের আত্মত্যাগের ফলেই কিন্তু শেখ হাসিনা পালাইতে বাধ্য হলো, এবং যারা আওয়ামী লীগের হয়ে অনেক বড় বড় কথা বলতো তাদেরকে আমরা এখন ইন্দুরের গর্তে দেখতে পাচ্ছি। কিন্তু ঘটনা হচ্ছে স্যার, এটার মধ্যে তো আমাদের অংশগ্রহণ ছিল, ছোট হইতে পারে, বিএনপির অংশগ্রহণ ছিল, বড় হইতে পারে, ছোট হইতে পারে, অনেকের অংশগ্রহণ করেছিল। কিন্তু উনারা ক্ষমতায় গিয়ে, এই বৈষম্য বিরোধী ক্ষমতায় গিয়ে তারা যে তাদের মতো করেই সংস্কারের কথা বলতেছে, তাদের মতো করেই সংবিধানটাকে চালাইতে বলতেছে, এই ম্যান্ডেট তাদের কে দিল? তারা এই ম্যান্ডেট কই পাইলো? না 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 না, এক্ষেত্রে খালেদ বুঝতে আপনি ভুল করছেন। আমি তো বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিনিধি নই। কমিশনে একজন ছাত্র প্রতিনিধি আছে, 9 জনের একজন, তাই না? মানে যদি 10 জন হতো তাহলে ইজিলি বলতে পারতাম অঙ্কটা সহজে 10%, এখন হচ্ছে 11%, তাই তো? শুধু 11%। আমি যে সংখ্যাগুলি বললাম না, প্রায় 1 লাখের মতো লোক এসে করেছে। এরা কি সবাই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত? তারা বলছেন যে সংস্কারটা কিরকম করে হবে, কি ধরনের সংস্কার তারা, সংবিধান বিষয়টা আমি বলতে পারি। আমাদের কাছে যারা কথা বলতে এসছে, যে প্রতিষ্ঠানগুলোর থেকে, আমরা তো সিভিল সোসাইটি অর্গানাইজেশনদের ডেকেছি, তারা এসছেন, বলেছেন। ফলে যেটা হয়েছে, যে আপনি বলছেন যে তারা নির্দেশ দিচ্ছে, আমার কাছে এরকম কোনো নির্দেশ আমি পাই নাই। আমি জানি না আপনি কোথা থেকে পেয়েছেন যে তারা তাদের মতো করে সংস্কার হবে। সংবিধান সংস্কারের ক্ষেত্রে সংবিধান সংস্কার কমিশনের যে ম্যান্ডেট বা আপনার প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের টার্মস অফ রেফারেন্স, লিগালিস্টিক্যালি স্পিকিং টার্মস অফ রেফারেন্সটা হচ্ছে খুব সিম্পল। 1 নাম্বার হচ্ছে বাংলাদেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা করা, যা করতে গিয়ে আমরা আমরা 121টি সংবিধান পর্যালোচনা করেছি। আমাদের গবেষকরা, আমাদের কমিশন সদস্যরা, আমি নিজে, বাংলাদেশও 121টি সংবিধানের সঙ্গে তুলনা করা হয়েছে দেখার জন্য। যেমন ধরুন কি কি বিষয় দেখেছি, বাইক্যামেরাল পার্লামেন্ট আছে কিনা, কারণ অনেকেই বাইক্যামেরাল পার্লামেন্টের কথা বলেছে। এই যে বিশেষ ব্যক্তির প্রতিকৃতি অফিসে স্থাপন করার বিষয় সংবিধানে যুক্ত করা হয়েছিল, এটা পৃথিবীর আর কোথাও আছে কিনা সেটাও আমরা খুঁজে দেখার চেষ্টা করছি। পেরেছেন? তাহলে আমাদের কাজ হচ্ছে পর্যালোচনা করা, আমরা করে তার, এবং পর্যালোচনা তো কেবলমাত্র আপনার একটা কাজ, মানে একটা বই পর্যালোচনার মতন তো নয়। একটা সংবিধান একটা জাতির দলিল, সেটা তৈরি হয় তার ইতিহাসের মধ্যে দিয়ে। সেই ঐতিহাসিক পটভূমিকাটা আমাদের বুঝতে হয়েছে, সেটা পর্যালোচনা করেছি। পরের অংশটা হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে যে আমরা কিছু সুপারিশ দেব। হ্যাঁ, আমরা সুপারিশ দেবো, আমাদের ম্যান্ডেটের বাইরে কিছু নাই। তো সুপারিশটা কি আমরা নিজেরা 9 জন বসে তৈরি করছি? এর মধ্যে একজন ছাত্র সদস্য কি আমাদেরকে বলে দিচ্ছেন? না, তা তো হচ্ছে না। আচ্ছা স্যার, আমি প্রশ্নটাকে একটু রিফ্রেশ করি স্যার। এইরকম সংস্কার করতে স্যার, আমি কিন্তু আগেই বলে রাখি, আমার কিন্তু এগুলি আমার প্রশ্ন না স্যার, লোকজন আবার ভুল বোঝে আমার টিকি নাকি ভারতের কাছে বাধা, আমি আপনার এই প্রশ্ন করতেছি দেখা। হাওয়েভার আমি 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 যেটা জানতে চাই স্যার, এইটার জন্য কি আসলে জনগণের ভোট নেওয়ার দরকার ছিল? একটা রাজনৈতিক দল যারা খালেদ এইখানে আপনি ভুল করছেন। লেজিটিমেসি, লিগ্যালিটি এবং আপনি যদি বলেন যে ভোটের কথা বলছেন, তো 3টা নির্বাচন দেখেন নাই? দেখছি স্যার, নির্বাচন আপনিও দেখেছেন, আমিও দেখেছি। তাহলে ওই নির্বাচনের ম্যান্ডেট দিয়ে তো শেখ হাসিনা দাবি করেছিলেন যে তিনি বাংলাদেশের সমস্ত কিছু ত্রাতা কর্তা, হোয়াট এভার শি ওয়ান্টেড টু বি। তাহলে আপনি শুধুমাত্র এই যে নির্বাচনের ভোটের কথা বলছেন কেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিসের ভোট আমাকে একটু বলেন তো? 9 মাসের 90-এর গণ আন্দোলন কিসের ভোট আমাকে একটু বলেন তো? এরশাদ সাহেব যদি ওই দিন দাঁড়িয়ে বলতেন, আপনি কি তার সাথে থাকতেন যে না, এটা তো ওনারা তো ভোটের মধ্যে দিয়ে আসেন? শাহাবুদ্দিন সাহেবকে যে ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল 1990 সালে ডিসেম্বর মাসে, ওটা কিসের ভোট আমাকে একটু বলেন তো? ফলে সবকিছু ভোটের হিসাব করবেন না। কারণ কি জানেন, বৈধতা তৈরি হয় জনগণের আকাঙ্ক্ষা থেকে। সেই আকাঙ্ক্ষার বিভিন্ন রকম প্রকাশ ঘটে। একটা হচ্ছে নির্বাচন, যখন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে তখন একটা নির্বাচন হয়, তার মধ্যে দিয়ে আকাঙ্ক্ষার প্রকাশ ঘটে, তখন পার্টিগুলো ম্যান্ডেট পায়, ম্যান্ডেট টু গভর্ন। আর
তারা তো মনে করেন লাইসেন্স টু রুল। তো এখন হচ্ছে ম্যান্ডেট টু গভর্ন পায় নির্বাচনের মধ্যে দিয়ে, যখন গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে, যখন শাসক শ্রেণী, বিশেষত শাসক গোষ্ঠী, বিশেষ ক্ষমতায় থাকা লোকজন, তারা যখন এটাকে একটা ক্লায়েন্টেলিস্ট নেচার, একটা ক্লেপ্টোক্রেটিক জায়গা তৈরি করে, চুরি, চৌর্যবৃত্তি, আর কিছুই না। তো এখন আপনার বৈধতাটা কোথায়? জনগণের আকাঙ্ক্ষার প্রকাশ ঘটে রাজপথে, কখনো সেটা বিপ্লবে রূপান্তরিত হয়, কখনো গণঅভ্যুত্থানে। বৈধতাটা হচ্ছে ওই জায়গায়। এই সরকারের বৈধতা হচ্ছে ওই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে, যেই অর্থে শাহাবুদ্দিন সাহেব, না শেষ করতে দিন, যে অর্থে শাহাবুদ্দিন সাহেব, বাংলাদেশের সংবিধানে কিন্তু লেখা ছিল যে উনি যদি প্রধান বিচারপতি হন তাহলে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না। বাংলাদেশে একটা সংবিধানের সংশোধনী করা হয়েছে এটা বৈধতা দেওয়ার জন্য। আপনি খেয়াল করে দেখুন। তাহলে আমরা এটাকে বৈধ বললাম কেন? বৈধ বললাম কারণ হচ্ছে মানুষের আকাঙ্ক্ষাটা 90 সালের রাজপথে প্রকাশিত হয়েছে। স্যার আমি স্যার এই আলোচনাটা স্যার আসলে আরেকটু ক্লাসরুম, আরেকটু একাডেমিক আলোচনা আপনার সঙ্গে স্যার আমার আলাদা করে বুঝতে হবে। আমি শুধু অল্প করে একটু জানতে চাই যে স্যার, মানে ঘটনাটা হইলো যে শেখ হাসিনা তো ভোট চোর ছিল। যেই 3টা নির্বাচনের কথা বলা হইতেছে ওই 3টা তো আসলে নির্বাচন হয় নাই। এই সরকার এসে একটা সুষ্ঠু নির্বাচন দিবে, যেই সুষ্ঠু নির্বাচনের ফলে জনগণের যে আকাঙ্ক্ষা সেটা আসলে আমরা কাউন্ট করতে পারবো, আমরা এটা মেজার করতে পারবো। তারপরে জনগণের আকাঙ্ক্ষায় থাকা যে সরকার, আসা যে সরকার, সেই সরকার আমরা কি চাই সেটার প্রতিফলন ঘটাবে। আমার কাছে হিসাবটা তো সহজ। আপনি যে জায়গাটা মিস করছেন। জি স্যার। এই সরকারটা আসছে কিসের উইলের কারণে? উইলটা কি? উইলটা বেশি উইল তো হলো হাসিনা চলে যাক, সরকার যেই আসুক। স্যার ওই সময় তো অবস্থা এরকম হয়েছিল, হাসিনা গিয়া একটা যে কেউ আসলেই আমরা খুশি হইতাম। এটা তো স্যার মানে আপনি না, সেটা স্যার হাসিনার জায়গাটা এরকম ছিল, হাসিনা উঠা গিয়া স্যার আমরা এরকমও কইতে মানুষের, আমি চাই না কিন্তু মানুষের এরকমও কইতে শুনছি এখন আর্মি আসুক, উমুক আসুক, তুমুক আসুক, আমরা কেয়ার করি না, হাসিনা যাক। ব্যাপারটা উইলটা ছিল হচ্ছে এই পর্যন্ত, যে কোনো ভাবে যাক। এমনকি স্যার এটা বলা উচিত না, তারপর মহিলা যাক, এগুলিও শুনছি। হ্যাঁ হ্যাঁ খালেদ, কিন্তু একই সঙ্গে একটা গণঅভ্যুত্থান ঘটে কেন? গণঅভ্যুত্থান ঘটার তো কতগুলি কারণ থাকে, এবং লক্ষ্য করে দেখুন, আপনি নিজেই বললেন যে এর নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাই তো? ওরা যখন শহীদ মিনারে ঘোষণা করে তারা কি বলেছে? বলেছিল এক দফা, তারা কি বলেছিল? অন্তর্বর্তী সরকার চাই এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। সেটা শোনার পরে লোকজনকে বাড়ি চলে গিয়েছিল যে না, ওরা তো রাজনৈতিক বন্দোবস্ত চায়, আমি চাই শুধুমাত্র শেখ হাসিনা মানে ইসে থেকে, তার যে গ্রিপ সেখান থেকে মুক্তি। প্রত্যেকটা আন্দোলনের মধ্যে আকাঙ্ক্ষাগুলি তৈরি হয়। গত 15-16 বছরের মধ্যে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, আপনি নিজেও বলেছেন যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, তাই তো? প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, কাছ থেকে পরে ঝড়ে ঝঞ্ঝায় নষ্ট হয়ে যায়নি। এটা শেখ হাসিনা ব্যক্তিগতভাবে নষ্ট করেছে। আমি আপনার কথা ধার করে বলি, এটা সব জায়গায় আপনি কোথায় জানেন এটা লিখছেন, প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে শুধুমাত্র একক, মানে এক ব্যক্তি নিজের প্রতিষ্ঠা করার জন্য। এটা সাংঘাতিক। কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা করার জন্য না, শুধু প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে শুধু শেখ হাসিনা, মানে আওয়ামী লীগ নাই, কিন্তু 15 বছর আওয়ামী লীগ নাই, শুধু শেখ হাসিনা। ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র বাংলাদেশে, আবারও বলি, তোকে বলেছি আবারও বলি, 2বার প্রতিষ্ঠিত হয়েছে। আপনি খেয়াল আছে কি, যারা যারা একটু মানে আমার মতো বয়সী, তাদের মনে থাকবে এক নেতা এক দেশ, এই স্লোগান 1972-75 তোলা হয়েছে, বিশেষত 75 তোলা হয়েছে। বাংলাদেশের একটি সংবাদপত্রে লেখা হয়েছিল শেখ মুজিবের শাসন চাই, আইনের শাসন চাই না, এই জাতীয় কথাবার্তা। তো সেগুলো তো আমরা জানি। এটাই ওই যে আপনার পুরনো প্রশ্নে ফিরে যাই, যে আপনি বললেন না যে 72 ওই কনস্টিটিউশনের ওই আইডিওলজির সাথে আজকের এই মানে আওয়ামী লীগের মিলটা কোথায়? মিলটা এই জায়গায়, তারা প্রতিবারই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে। ওইটা ইডিওলজিক্যাল পজিশন তাদের, ওইটাই আদর্শিক অবস্থা। রাষ্ট্র ধ্বংস করে ব্যক্তি তৈরি, ব্যক্তির কাঁধে সমস্ত কিছু তুলে নেওয়া, এই সুবিধাটা। ফলে আজকে আপনি যে শুধুমাত্র শেখ হাসিনা চলে গেলে সমস্ত কিছু ঠিক হবে, যদি রাষ্ট্রই ধ্বংস হয়ে থাকে, প্রতিষ্ঠান ধ্বংস হয়ে থাকে, তাই না? তাহলে কি করতে হবে? প্রতিষ্ঠান গড়ার কতগুলি পূর্ব শর্ত আছে, সেই জায়গাগুলো আপনাকে তৈরি করতে হবে। এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, সবটাই তো বলা হচ্ছে না যে আগামীকাল এগুলি করে দেওয়া হবে, যে কোথাও থেকে ধার দেনা করে এনে একটা প্রতিষ্ঠান বানিয়ে দেওয়া হতে যায় না। প্রতিষ্ঠানের প্রক্রিয়া তৈরি হয়। আপনি যদি পুরো জায়গাগুলো ক্লিন আপ না করেন, যদি প্রতিষ্ঠানের জায়গা মানে যে অংশগুলো ভেঙে পড়েছে সেগুলো বাদ দিয়ে যতটুকু আছে তার সেটা শক্তভূমির দিকে করার না চেষ্টা করেন, তাহলে কোথায় দাঁড়াবে? একটা নির্বাচন করলেন, একটা নির্বাচন করাই কি যথেষ্ট? স্যার এটা আপনি ঠিকই বলছেন। স্যার আপনি কি 1 মিনিট একটু স্যার বলবেন, আমরা আসলে আওয়ামী লীগের, বিশেষ করে আমি আওয়ামী লীগও কইতে চাই না, শেখ হাসিনার এই দুঃশাসনের দায় আমরা কি বাংলাদেশের আর সব পলিটিক্যাল পার্টিরা, বিশেষ করে বিএনপি জামাত, যারা আসলে জোট হিসাবে আসলে এর পরের বার যারা ক্ষমতায় আসবে, তাদেরকে আমরা কি আসলে দায়ী করতেছি না? মানে তারা আসলে আর করবে না, আমরা 53 বছরের শাসন দেখছি, কেউ এগুলি করে নাই, সুতরাং আমাদের করে যেতে হবে। স্যার আমরা কি একটু ওদেরকে বেশি
খালেদ, আপনি আপনি এই জায়গায় একটু, আপনাকে আমি একটু ব্যাখ্যা করি। আমি কিন্তু কখনো বলি নাই যে রাষ্ট্র করবে না, এরকম কথা আমি বলি নাই। হুম, আমি রাজনীতিবিদদের প্রতি আস্থাশীল। হুম, আমি চিরকালই বিরাজনীতিকরণের বিরুদ্ধে। আমি কখনোই বলি নাই কে আসলে কি করবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। হুম, কিন্তু আপনি কি করতে হবে সেটা বলার রাইটটা তৈরি হয় কোথা থেকে জানেন? বলার রাইটটা তৈরি হয় রাজপথের রক্তের মধ্য দিয়ে, হুম, জনগণের ক্ষোভের মধ্য দিয়ে, নেতৃত্বের কারণে। যে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলেন ছাত্ররা, হুম, সেটার সেই কারণে এটা তৈরি হয়। শুধু তাই না, আপনি যদি দেখেন যে মানে অকস্মাৎ জুলাই 2024 সালের আন্দোলন সফল হয়েছে এরকম মনে করার কোনো কারণে আমি মনে করি হুম, না। বাংলাদেশে দীর্ঘদিন 15 বছর ধরে যে স্বৈরতান্ত্রিক শাসন, বিশেষত ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র, যেটা আপনি বারবার বলছেন, আমি বলছি যে শেখ হাসিনার শাসন, তো এই জায়গায় থেকে বেরোবার পথটা কি? এটা তো ওই সময় যে আন্দোলনগুলো হয়েছে, হুম, সেই আন্দোলনগুলিরই তো এক ধরনের ধারাবাহিকতার মধ্যে আমরা জুলাইতে দেখতে পাই। হুম, কারণ হচ্ছে অ্যাট্রসিটিটার এক্সটেন্টটা হাই, রাইট। কিন্তু এবং অ্যাসপিরেশনের জায়গাটা কিন্তু সেই। এবং এইটার কারণ হিসেবে মানে এইটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখন যারা মানে ক্ষমতায় আসে, বিশেষ করে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যেসব উপদেষ্টারা এবং উপদেষ্টারও বড় উপদেষ্টারা, অতি উপদেষ্টারা যারা আসেন, তাদের আচার আচরণ এটা দেখা যায়। তারা আইন নিজের হাতে তুলে নিতেছেন, বিচার নিজেরা করতেছেন, সালিশ করতেছেন, মানে একদম। এবং কেউ অন্যটা বললে শেখ হাসিনার মতোই শেখ হাসিনার গলায়ও ধমকাই দিচ্ছেন স্যার। এটা কি না, আপনি দেখতেছেন? এটা অন্য আলোচনা। এই দায়িত্ব আমাকে না স্যার, না স্যার, দিয়ে আমি লাভ আপনার নেই। এটা বইলা রাখলাম আর কি। আমি ঠিক করছি এখন থেকে না, প্রতিবার কারণ এটা এটা করে নিয়ে একটু আবার করে কথা বলবো। বলা যায়, কিন্তু আমরা আসলে ওই আলোচনাটা করি, যে আলোচনাটা করার জন্য রাইট, আমরা এখানে রাইট। আমি কথা আমি বলি। ওই আলোচনা আসছি স্যার। আপনি আসবেন এবং সংবিধান সংস্কার নিয়ে আমরা একটা বাছাই করা প্রশ্ন করছিলাম আসলে অনেক সংস্কারের মধ্যে। সেই প্রশ্নটা এরকম যে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন বিধানের প্রাথমিক প্রস্তাব আছে সংবিধান সংস্কার কমিশনে। প্রস্তাবটি সমর্থন করেন কিনা? প্রস্তাবটি সমর্থন করেছেন শতকরা 94 ভাগ লোক, প্রস্তাবটি সমর্থন করেন নাই শতকরা 6 ভাগ দর্শক। স্যার, খুবই স্টেগারিং নাম্বার, 1,78,000 ভোট পড়েছে স্যার এখন পর্যন্ত। মানে আমরা এই পোল ওপেন করেছি গতকালের মানে 24 ঘন্টার একটু বেশি সময় হয়েছে স্যার। 1,78,000 দর্শক ভোট দিয়েছেন যে 94 ভাগই চান যে দুবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এরকম একটা জায়গার মধ্যে স্যার কথা। স্যার, আমাদের এবারে যে প্রশ্ন, আপনি এটা নিয়ে মন্তব্য করতেও পারেন নাও পারেন স্যার, আমাদের এবারে যে প্রশ্ন যে অন্তর্বর্তী সরকার টিএসসিতে বা শহীদ মিনারের শপথটা নিয়ে বঙ্গভবনে বর্তমান সংবিধানের অধীনে শপথ নেয় জুলাই বিপ্লব নস্যাৎ হয়ে গেছে। আমাদের এমন কথা বলছেন হচ্ছে কবি রাষ্ট্রচিন্তক আমরা যাকে বলি জনাব ফরহাদ মজার। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে বর্তমান সাংবিধানিক ধারাবাহিকতা তিনি জোর দিচ্ছেন। তিনি বলছেন জুলাই আগস্ট এটা বিপ্লব ছিল না, কারণ বিপ্লবী দল ছিল না, বিপ্লবী সেনাবাহিনী ছিল না। স্যার, আমি আপনার কাছে একজন রাষ্ট্রবিজ্ঞানীর কাছে জানতে চাইবো যে স্যার জুলাই স্পিরিট আপনার কাছে আসলে কি? বিপ্লব, অভ্যুত্থান, কোনটা? আমি এটাকে বিপ্লব বলি না, আমি এটাকে গণ অভ্যুত্থান বলি। অভূতপূর্ব, অভাবনীয় এক গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশের ইতিহাসে। এর চেয়ে বড় গণ অভ্যুত্থান ঘটেনি। এমনকি স্বাধীনতার পূর্বের গণ অভ্যুত্থান, যেটা সবচেয়ে বড় 69-এ, সেটাও প্রকৃতপক্ষে মানে আপনি সমকাল পত্রিকায় 3রা আগস্ট সম্ভবত আমার যে লেখাটা ছাপা হয়, সেটা তো আপনি হয়তো দেখবেন 3 বা 4 তারিখে। সেটা হচ্ছে, আমি তখনই এটাকে গণ অভ্যুত্থান বলে চিহ্নিত করেছিলাম। হুম, হুম। ফলে আমি এখনো মনে করি এটা একটা বড় অভ্যুত্থান, ব্যাপক গণ অভ্যুত্থান, অভূতপূর্ব এবং বড় রকমের মানে পরিবর্তনের ইঙ্গিত এবং সম্ভাবনায় পরিপূর্ণ একটা গণ অভ্যুত্থান। ওকে। স্যার, স্যার, পরের প্রশ্নে কি যাবো না স্যার? এটা নিয়ে আপনি আরেকটু বলবেন? প্লিজ প্লিজ স্যার, প্লিজ। পরের প্রশ্নটা হচ্ছে স্যার সংবিধান সংস্কার নিয়ে কথা বললি কেন জানি এই প্রশ্নটা সবার আগে হয় যে আমাদের সংবিধানে কি বিসমিল্লাহটা থাকবে? আমাদের সংবিধানে কি রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম হিসেবে উল্লেখিত থাকবে? ইসলাম হিসেবে উল্লেখিত থাকলে বা না থাকলে কি শোনা? আমি স্যার আপনাকে পড়তেছিলাম, আপনি বলতেছিলেন যে আপনার শিক্ষার্থী এবং গবেষকদের অনেকেই বলেছেন যে মানে শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ বলেছে যে 25 ভাগ দেশে মানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম আছে, তাতে তো না, মানে ইসলাম নয়, যে কোনো ধর্ম। যে কোনো ধর্ম, সরি ইসলাম না, মানে ধর্ম আছে। স্যার, এইটার আপনি আমাদেরটা স্যার আপনি কিরকম দেখেন? বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম, যদি আমরা ধর্মনিরপেক্ষতা নাও রাখি, যদি সামাজিক সুবিচার, সাম্য এবং মানবিক মর্যাদায় যাই, তাহলে স্যার এটা কিরকম, মানে কি কি চেঞ্জ করা দরকার? বা দেখুন, আমি যে মানে যে যে প্রসঙ্গটা উল্লেখ করেছি, যে রাষ্ট্র ধর্ম থাকার বিষয়টা মানে যেভাবে বিবেচিত হয়, গবেষণা করলে দেখা যায় যে অনেক দেশে এই ধরনের রাষ্ট্র ধর্ম আছে এবং চার্চ আছে, যেগুলো যে অফিসিয়াল চার্চ বলা হচ্ছে। সেসব জায়গায় সকলের অধিকার সুরক্ষা করার ব্যবস্থাও আছে। ফলে রাষ্ট্রধর্মের আলোচনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে বাংলাদেশের ক্ষেত্রে দুটো। একটা হচ্ছে যে বাংলাদেশে একটা মানে বহুত্ববাদী সমাজ আছে। এখানে ধর্মের বিভাজন মানে পার্থক্য আছে এবং এথনিসিটির পার্থক্য আছে।
তো সেগুলো আমাদেরকে রক্ষা করতে হবে, এটা হচ্ছে এক নম্বর। হুম, 2 নম্বর হচ্ছে যে শুধুমাত্র রাষ্ট্রধর্মের বিবেচনা না করে আমাদের বিবেচনা করা দরকার যে আসলে কি করে আমরা সকলের অধিকার প্রোটেক্ট, সকলের অধিকার, সেটা ধর্মের কারণে এই কারণ না, সকলের অধিকার প্রোটেক্ট করতে হবে আপনাকে। হুম, সেই জায়গাটা আমাদের বঞ্চ বিবেচনা করা দরকার। হুম। ওকে স্যার, এই প্রসঙ্গে সরি 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 স্যার, আপনার প্রতি একটু অসুবিধা হচ্ছে, কিন্তু স্যার এই প্রসঙ্গে আরেকটা, এটাও একটু ছোট করে একটু জানিয়ে নিতে চাই স্যার। বাংলাদেশে যে 53-54 বছরে ধর্মনিরপেক্ষতা শব্দটা যে ধর্মহীনতার প্রায় প্রতিশব্দ হয়ে গেল, এইটা কি স্যার মানে স্বাভাবিক, মানে এরকমই হওয়ার কথা ছিল? মানে সেকুলার শব্দটা কি আসলে সংখ্যা, আহ, মানে এক এক জায়গায় তো এক এক রকম, মানে আমাদের সেকুলারিজমের অর্থ তো আবার ভারতে আরেক রকম, মানে মানে এইটা কি স্যার আপনি কিরকম দেখেন যে ধর্মনিরপেক্ষতা এবং ধর্মহীনতা কি আসলে যে একরকম না জায়গায় চলে আসলো স্যার? না না না, প্রথম কথাটা বলি, সেকুলারিজমের বাংলা ধর্ম নিরপেক্ষতা হুম, তো ভুল, নির্বিচার, মানে এটা ভুল। ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম নয়। হুম, অধ্যাপক আনিসুজ্জামান এবং অন্যরা কেন ওই মুহূর্তে সেকুলারিজমের বাংলা ধর্ম নিরপেক্ষতা করেছিলেন সেটা ওনারা ব্যাখ্যা করতে পারবেন। হুম, কারণ ধর্ম নিরপেক্ষতা মানে কি রাষ্ট্র ধর্মের থেকে নিরপেক্ষ না ধর্ম রাষ্ট্রের থেকে নিরপেক্ষ, হুম, ব্যাখ্যা নেই। হুম, এর একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, ওনারা একভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু সেকুলারিজম শব্দটা কেবলমাত্র ধর্ম সংশ্লিষ্ট বিষয় নয়। 19 শতাব্দীতে এইরকম ধারণা ছিল, হুম, হুম, কিন্তু সেটা কালক্রমে বহুভাবে বিবর্তিত হয়েছে এবং সেকুলারিজম একটা ওয়াইডার কনসেপ্ট হিসেবে দাঁড়িয়েছে, হুম, যার মধ্যে শুধুমাত্র রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্কই একমাত্র বিষয় নয়। এই বিষয়ে আমরা হয়তো অনেক অনেক দীর্ঘ একাডেমিক আলোচনা করতে পারবো, হুম, কিন্তু মূল জায়গা যেটা সেটা হচ্ছে যে সেকুলারিজম বলতে বাংলাদেশে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল, একটা হচ্ছে অসাম্প্রদায়িকতার কথা হুম, আসলে মিন করা হয়েছিল। কারো মাথায় হঠাৎ করে এটা সেকুলারিজম শব্দটা ঢুকেছিল, তারা এটা স্ট্যাবলিশ করেছেন, তার একটা ভুল বাংলা তৈরি করা হয়েছে, ভুল অনুবাদ, তারপরে সেটা নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়েছে গোটা হুম, জাতি। তো এটা হচ্ছে একটা দিক। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আপনি যে ধর্মহীনতার কথা বললেন, সেকুলারিজমের সাথে ধর্মহীনতার কোনো সম্পর্কই নেই। হুম। এটা হচ্ছে অজ্ঞতা প্রসূত এক ওকে। ধরনের কথাবার্তা। এখন আমি খালিদ বলতেই পারি যে ফুটবল খেলার সাথে আসলে চাঁদে যাওয়ার একটা সম্পর্ক আছে। হুম, এখন বললে আপনি কি করবে? কিছু কিছু করার তো নাই, না করতে তো পারবেন না কিছু আপনি, করার তাই নাই, না? রাইট। না, কিছু করার নাই আর কি স্যার। আহ, এইটা আমাদের দেশে যারা আসলে সংখ্যা গুরু না, মানে আমি এটা আর কিভাবে বলবো, যে ধরেন সংখ্যাগুরু মুসলমান না বা সংখ্যাগুরু বাঙালি, বাংলা ভাষায় বলা লোক না, তাদের মধ্যে যে একটা ইনসিকিউরিটি কাজ করে। আপনি স্যার চার্চ একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে পৃথিবীর অন্যান্য দেশের, আমি এখন যে দেশটাতে আছি স্যার, এই দেশে তো স্যার এইরকমটা হয় না। হ্যাঁ, রেসিজম থাকবে, নানা ধরনের নানা কিছু থাকবে, আবার উল্টা রেসিজমও থাকবে। মানে এই দেশে আইসা আমি অনেক লোক, আমি অন্তত 2জন লোককে জানি যে নিজেদেরকে ইহুদি পরিচয় দেয় একটা ভালো ব্যবসার সুবিধা পাওয়ার জন্য, অন্তত 2জন লোক এরকম জানি। তো ওরা তো সংখ্যা গুরু না, কিন্তু তারা একটা সুবিধা, এগুলি থাকবে। কিন্তু যারা আসলে সংখ্যাগুরুর মধ্যে পড়ে নাই, তারা যে এক ধরনের ইনসিকিউরিটিতে পড়বে কিনা আরো বেশি করে, যে এই সংবিধানটার এই বিষয়গুলি নিয়ে কথা বললে বা নাড়াচাড়া করলে, মানে যারা আমরা সংখ্যা গুরু আসি, তাদের তো সংবিধানে কি লেখা থাকলো, বিসমিল্লাহ থাকলো নাকি ইসলাম থাকলো নাকি কি থাকলো, আমাদের কিছু যায় আসে না, বিকজ আমরা পাওয়ারফুল এখানে। কিন্তু যারা নাই তাদের একটু স্যার মানে প্রথম সমস্যা বা ঝামেলা কথাটি হচ্ছে। কেন এই আশঙ্কা তৈরি হলো যে ভবিষ্যতে সংবিধানে এই পরিস্থিতি তৈরি হতে পারে? এই সংবিধানের মধ্যে তো এখন যে পরিস্থিতি আছে জি স্যার। সেটা কি খুব খুব প্রোটেক্ট করেছে? একটুও সেকুলারিজম না, তো আছে, একটুও না, করে নাই তো, একটুও না, তাই না? একটুও তাহলে না। সংবিধানে সেকুলারিজম রাখলেই প্রোটেক্টেড হয়ে যাবে, এটা আপনার মনে হচ্ছে কেন? গত 52 বছর অন্তত পক্ষে ধরুন আর কিছু বাদ দেন, হুম। এই যে 2011 সালে সংবিধান চেঞ্জ করে সেকুলারিজম রিটার্ন করা হচ্ছে, 11 সালের পরে বাংলাদেশে মাইনরিটি পারসিকিউশন হয়নি? অনেক বেশি হয়েছে, সবচেয়ে অনেক আমার বেশি মনে হয় হয়েছে, এই দশকে সবচেয়ে বেশি হয়েছে। সবচেয়ে বেশি হয়েছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে যে এর সঙ্গে আসলে সেকুলারিজমের সম্পর্ক নেই, ধর্মেরও সম্পর্ক নেই, এটার সাথে পাওয়ার রিলেশনের সম্পর্কটা আছে। সোসাইটিতে যারা পাওয়ারটা এক্সারসাইজ করতে পারছে তারা কারা, যার পলিটিক্যাল কানেকশন আছে। তো গত 10 বছরে কাদের পলিটিক্যাল কানেকশন ছিল? হুম, নিশ্চয়ই আপনি বলবেন না যে ওই ছোট ছোট দল, এদের খুব পাওয়ার ছিল। হুম, রাষ্ট্র ক্ষমতায় একচ্ছত্র ভাবে আওয়ামী লীগ, হুম, তার নেত্রী শেখ হাসিনা এবং তার অধীনস্থ রাষ্ট্র ছিল, সেখানে মাইনরিটি পারসিকিউশন হয়েছে এবং আপনি বলছেন অনেক বেশি হয়েছে। আপনার সাংবাদিক হিসেবে আপনার হুম, কথাটা আমি মেনে নিলাম। হুম, হুম। তো তার মানেটা কি? তার মানে হচ্ছে যে আপনি সেকুলারিজম লিখলেন কিনা, তাহলে কি ছিল না বলেন তো? ছিল না যেটা সেটা হচ্ছে ন্যায় বিচার নাগরিকের অধিকার ছিল এবং না। নাগরিক অধিকারের ন্যায় বিচার ছিল ছিল। না যেটা সেটা গণতন্ত্র ছিল না। হুম, ছিল না যেটা সেটা মানবিক মর্যাদা ছিল না। রাইট। সামাজিক সুবিচার ছিল না। তাহলে আসেন আমরা ওই জায়গায় কথাটা বলি। হুম, বিষয়টা হচ্ছে যে
মাইনরিটি, এই যে আপনি আপনি আমি মাইনরিটি মেজরিটির কথা বলি না, হুম, এটা এক ধরনের মেজরিটেরিয়ানিজম। রাইট, আমি সংখ্যা গুরুত্ব বাদ দিয়ে চাপিয়ে রাখতে চাই এ ব্যাপারে। মানে অধ্যাপকদের সাথে কথা বলা বিপদ হচ্ছে খালেদ। অর্জুন আপাদুরায়ের একটা বই আছে, স্মল অফ ফিয়ার, ফিয়ার অফ স্মল নাম্বারস। রাইট, ওইটা ওইটা মানে আমরা করতে পারি সকলে রাইট। মিলে। কারণ সব জায়গায় দেখেন, খুব ইন্টারেস্টিং জিনিস যে সংখ্যাগুরু যারা, তারা সবসময় সংখ্যালঘুকে ভয় পায়। ভারতে মুসলমানের সংখ্যা কত বলেন তো? মানে সেই তুলনায় তো হিন্দুর সংখ্যা বেশি, তাই না? কিন্তু হিন্দুত্ববাদী রাজনীতির প্রধান বিষয় কি? মুসলমানরা বোধহয় দেশটা ধ্বংস করে ফেললো, এই হইলো ওই হইলো, তাই না? পাকিস্তানে যান, স্যার খ্রিস্টান স্যার এইটা তো মনে হয় সম্প্রদায়। মুসলমানদেরকে যত ভয় না পায় বা বাংলাদেশের হিন্দুদের যত ভয় না পায়, এটা তো মানে সংখ্যা গুরু যারা আছে তারা একটু খুশি হয়। মানে এটা একটা পপুলিস্ট না, যে মানে ধরেন বিজেপি কিসের যত ভিত্তিতে বেশি না, এই হিন্দু হিন্দু ভিত্তিটা করে। যে তৈরি করা হয়, কারণ এই ভিত্তিটা যে তৈরি করা হয় তার কারণটা কি? এর একটা পলিটিক্যাল সিগনিফিকেন্স আছে। জি। দেখুন, মানে গত 10-15 বছরে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর এক বিশাল অংশ হুম, জমি টমি হারিয়েছে। হুম, হুম, ল্যান্ড গ্র্যাবিং এ আপনার রাষ্ট্র ক্ষমতার সাথে যোগাযোগ না থাকলে তো আপনি ল্যান্ড গ্র্যাব করতে পারবেন না, রাইট, ও জমি দখল দখল করতে পারবেন না, বাড়ি থেকে তারা দিতে পারবেন না। হুম, সেসব কাণ্ড হয়েছে। এগুলিকে এইভাবে বিবেচনা না করে আসুন আমরা ভিন্নভাবে একটু চিন্তা করার চেষ্টা করি। সেটা কি? সেটা হচ্ছে যে আসুন সকলের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায়, রাইট, রাষ্ট্রকে কিভাবে তৈরি করা যায় যে সকলকে, এই যে আপনি আপনার উদাহরণ দিলেন না, নিউ ইয়র্কে বসে, হুম, হুম। তো ওইখানে রাষ্ট্র কি করে? চেষ্টা করে সকলকে প্রোটেক্ট করতে। আবার ওই যে দেখুন, মানে আবার বর্ণবাদী প্রবণতার কথা আপনি এবং উল্লেখ এবং করেছেন, এবং ওই সব কালো লোককে এবং কেউ প্রোটেক্ট কেউ করে না। মরিকুয়ালও আছে স্যার। হ্যাঁ, মানে তো এই এই আলোচনাটা ওর মধ্যে ধর্মটা সেকুলারিজম ইনসার্ট টিনসার্ট করে দিয়ে একটা অপ্রয়োজনীয় জায়গায় ঠেলে দেওয়া হয় আলোচনা। স্যার তাহলে স্যার একটু কারণ আমাদের সময় শেষ হয়ে আসতেছে, আমি সেই জন্য একটু এটার মধ্যে আসি যে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে বর্তমানে অনেকেই বলতেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার রিইনস্টেট হয়েছে। আমি অবশ্যই এটার মধ্যে একটা তর্কের জায়গা দেখি, রিইনস্টেট হয়েছে কি হয় না, এর মধ্যে পার্লামেন্ট লাগ থাকবেন, কিন্তু যাই হোক আমি ধরে নিলাম। কিন্তু 2006 সালে এই অবস্থা থাকলেও একটা সংকট তৈরি হয়েছিল। সংকটটা হয়েছিল আসলে স্যার সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির যে অঙ্ক করে ঠিক করা যেতেছিল সেই জন্য। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটার এই সরকার প্রধান কি স্যার আগের পদ্ধতিতেই হবে, যেই পদ্ধতিটা থাকলে রাজনৈতিক দলগুলো একটা অঙ্ক করে একটা প্রধান বিচারপতিকে নিয়োগ দিতে পারে, যে প্রধান বিচারপতি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন? নাকি স্যার এটা অন্যভাবে আপনি দেখেন? প্রথম কথা হচ্ছে যে যদি বিচার বিভাগ স্বাধীন থাকে, তাহলে আপনি আসেন বিচার বিভাগের স্বাধীনতাটা নিশ্চিত করি। নির্বাহী বিভাগ যেন বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে তার মানে রিটায়ারমেন্টের বয়সসীমা টাড়ানোর সিদ্ধান্ত এক্সিকিউটিভের হাতে না থাকে। এটা যদি আপনি নিশ্চিত করেন, তাহলে ওইখানে কে প্রধান বিচারপতি হইলো না হইলো সেটা কিন্তু বিষয় হয় না। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে ফর্মুলা একটাই হইতে হবে, কেন যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার যে নামই আপনি ডাকুন, নির্বাচনকালীন একটা সরকার প্রয়োজন, এটা সকলেই বলছে। এটা আমাদের যারা অংশীজনদের সঙ্গে যখন আমরা কথা বলেছি, তার অধিকাংশ বলেছেন যে আসলে তারা চান। আপনাদের ওখানে কতজন, 96 না 97 একটা একটা সার্ভেতে এসেছে না? হ্যাঁ, সম্ভবত ওই ওই রকম পরিমাণই হবে আমাদের অংশীজনদের আলোচনা, যারা বলেছেন যে মানে নির্বাচনকালীন একটা অন্তর্বর্তী সরকার চাই। তো এখন সরকারের কাঠামোটা আপনি যে জায়গাটায় যাচ্ছেন সেটা হচ্ছে ওই রকম যদি হয় যে এক্সিকিউটিভ সেটাকে কন্ট্রোল করতে পারবে বা ম্যানিপুলেট করতে পারবে, তাহলে আসলে ম্যানিপুলেট করার জায়গাটা বন্ধ করে দিই। কিন্তু স্যার এইটাও একটু প্রশ্ন করার জায়গা। যেমন আসলে তো বিচারকদের বয়স কত হবে, উচ্চ আদালতের বিচারকদের বয়স, সেটা আইনের ব্যাপার। এখন আইন হিসাবে আমাদের পার্লামেন্ট হচ্ছে এই আইন বানাবে, পার্লামেন্টের যে প্রধান থাকবে তিনি সেই আইনটা এক্সিকিউট করবেন। ওইটা তো স্যার বিচার বিভাগ তো এটা কাইরা নিতে পারবে না। বিচার বিভাগ তো কাগজে কলমে 2007 সাল থেকে তো স্যার স্বাধীন, এমনই না, স্বাধীন। না, কাগজে কলমে স্বাধীন না, আপনি ভুল বলছেন। আপনি ভুল বলছেন, বিচার বিভাগ স্বাধীন নয়। কারণ হচ্ছে যে কথিত অধস্তন আদালত, এগুলিকে অধস্তন আদালত জি, বলে, সেগুলো নিয়োগ তো রাষ্ট্রপতির হাতে। আর আপনি যে বললেন না যে স্যার, যদি রাষ্ট্রপতির সরকারি, হাতে হইলেও সে উনি প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া একটা নিয়োগ দিতে পারেন না স্যার। না না না, অধস্তন আদালতের ক্ষেত্রে সেটা অধস্তন নয়। আদালতের ক্ষেত্রে স্যার প্রধান বিচারপতির না, অনুমোদন কিন্তু লাগে। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যতক্ষণ পর্যন্ত নির্বাহী বিভাগের হাতে এই ক্ষমতাটা রাখবেন, জি স্যার। ততক্ষণ পর্যন্ত এই সমস্যাটা থাকবে। ফলে আপনি নির্বাহী বিভাগ থেকে ডিকাপল করার কেবলমাত্র কাগজে লিখলে হবে না। যেমন ধরুন, যদি একটা সেপারেট সেক্রেটারিয়েট থাকে, রাইট, হ্যাঁ, পৃথক ফিশারির জন্য সচিবালয়, যদি সেপারেট পৃথক পৃথক সেক্রেটারিয়েট পৃথক থাকে, সচিবালয় তার যদি না থাকে। জন্য যেই অর্থ বরাদ্দ, সেটা যদি কনসলিডেটেড ফান্ড থেকে আসে, তাহলে কিন্তু এই সমস্যাটা হচ্ছে না আপনার। ফলে বাস্তব সমাধানগুলো আমরা খুঁজি, আমরা অভিযুক্ত করতে পারি, কিন্তু তাতে খুব খুব বেশি দূর যাওয়া যাবে না। 2006 সালের সংকটটার থেকে আপনি শিখতে পারেন অথবা নাও শিখতে পারেন। মানে আমরা শিখলাম কি? শিখলাম যে আসলে এই সেপারেশনটা খুব নেসেসারি এক্সিকিউটিভের সাথে। আরেকটা জিনিস শিখলাম কি? সেটা হচ্ছে যে আপনি যদি একটা অন্তর্বর্তী সরকারের ব্যবস্থা করেন, তত্ত্বাবধায়ক সরকার যদি বলতে চান বলুন, তাহলে কি হবে? তাকে এমন ভাবে আপনার ব্যবস্থা করতে হবে সাংবিধানিক ভাবে, যাতে করে কোনো অবস্থাতেই
তার উপর তাকে ম্যানিপুলেট করার কোনো জায়গা না থাকে, এগুলি করা যায়। এগুলি করার জন্য যেটা দরকার, এই যে আপনি বললেন না যে পলিটিক্যাল উইলের প্রশ্ন এবং স্পেসিফিক্যালি রেকমেন্ডেশন, স্যার আমরা সেই জায়গাটা স্যার আমার ফ্রাস্ট্রেশনটা আমি আপনাকে একটু বলি আপনারে। স্যার বাংলাদেশের প্রধান বিচারপতির কিন্তু স্যার আপনি বিশ্বের 19-20টা সংবিধান আপনি পর্যালোচনা করেছেন, বাংলাদেশের প্রধান বিচারপতির কিন্তু অসীম ক্ষমতা। 120টা। কত কয়টা স্যার? 120টা। ও 120টা। আচ্ছা স্যার, আপনি বাংলাদেশের প্রধান বিচারপতির কিন্তু অসীম ক্ষমতা, মানে এমন কি এই ক্ষমতা বিচারপতি এস কে সিনহারও ছিল, কিন্তু বিচারপতি এস কে সিনহার কথা যদি সত্য হয়, তিনি বলছেন তিনি আওয়ামী লীগের অনেক পারপাস সার্ভ করছেন, এই করছেন সেই করছেন, তারপরও তাকে একটা মাঝারি সরকারি কর্মচারী আইসা একটা হুমকি দিয়া দেশ থেকে ভাগাই দিতে পারছে। তো স্যার এইটা আপনি স্যার কাগজ কলম মানে সংবিধান ঠিক করে স্যার আপনি এটা কেমনে কি করবেন স্যার? মানে এখনো কিন্তু আপনি একটা জেলায় স্যার, আমি যাই না বলতেছি স্যার, একটা জেলার একটা সহকারী জজ আপনি চেঞ্জ করতে পারবেন না, অন্য কোথাও প্রদান করতে পারবেন না, কিছু করতে পারবেন না স্যার ওরে, প্রধান বিচারপতি যদি আপনি অনুমোদন না নেন, কিছু করতে পারবেন না স্যার আপনি ওরে। তো অসীম ক্ষমতা, কিন্তু এরা সারাক্ষণ মানে আমরা এই 15 বছর দেখছি শেখ হাসিনা যা বলছে, মানে শেখ হাসিনা আইপিএল ডিভিশনে গিয়ে হারছে এরকম দেখি নাই, সবগুলিতেই আপনি যেটা মানে দুটো বিষয়, এক নম্বর হচ্ছে খুব আলাদা করে হুট করে মানে বিচার বিভাগ স্বাধীন হয়ে যাবে, অন্য সমস্ত কিছু অন্য সব প্রতিষ্ঠানগুলো এক ব্যক্তির হাতে থাকবে আর বিচার বিভাগ স্বাধীনভাবে আচরণ করবে, এরকম মনে করার তো কোনো কারণ নেই। তাহলে আপনার প্রশ্নটা হচ্ছে যে পাওয়ারের যে কনসেন্ট্রেশন সেটা যদি আপনি বন্ধ করে দিতে পারেন, অন্য প্রতিষ্ঠানগুলো রক্ষা যদি আপনি করতে পারেন, সেগুলি যদি স্বাধীনতা নিশ্চিত করে দেয়, সেটা পাবলিক সার্ভিস কমিশনই বলুন, ইলেকশন কমিশনই বলুন, তাহলে যেটা হবে যে তখন একমাত্র এই বিচার বিভাগের স্বাধীনতা একই সাইমালটেনিয়াসলি যদি আপনি করেন, তাহলে এটা রক্ষা করা যাবে। না হয় যেটা হবে সেটা হচ্ছে আপনার কাছে মনে হবে যে আপনি এটা করেছেন, কিন্তু কাজ হবে না। যে কারণে আমি বলছি যে আপনি ক্ষমতার এই যে মানে সবাই বলছে ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য কিভাবে তৈরি করবেন? হরাইজন্টাল করতে পারেন, ভার্টিক্যাল করতে পারেন, সব মিলেই করতে হবে, তাই না? কেবলমাত্র রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা দিয়ে দিলাম তাহলেও হবে না, আবার সেটা না দিয়েও হবে না। এর বিভিন্ন রকম প্রক্রিয়া আপনাকে তৈরি করতে হবে। সেই প্রক্রিয়াগুলি যদি তৈরি করা যায় তাহলে এটা সম্ভব যে আপনি করবেন। কিন্তু শেষ কথা যেটা, সেটা হচ্ছে মানে যে সংবিধানের মধ্যে এই পদ্ধতিগুলো আপনি রাখতে পারেন, প্রতিষ্ঠানগুলো আপনি তৈরি করতে পারেন, কিন্তু গণতন্ত্র আসলে আপনি একবার প্রতিষ্ঠান তৈরি করলেন, তারপরে আমি আর আপনি চলে গেলাম কোথাও বেড়াতে, যে এটা ওইভাবেই থাকবে তা না। গণতন্ত্র প্রতিদিন রক্ষার বিষয়, প্রতিষ্ঠানগুলোকে সেফগার্ড করা দরকার। সেটা যদি না থাকে তাহলে গণতন্ত্র টিকবে না। স্যার সংবিধান সংস্কার কমিশন সহ সব কমিশনই অন্তর্বর্তী সরকারের কাছে, বা আপনি এটাকে স্যার যেরকম সরকারি বলেন সুপারিশ জমা দেবে, অন্তর্বর্তী সরকারিগুলি বাস্তবায়ন কিভাবে করবে স্যার? মানে অনেকেই প্রশ্ন করতেছেন যে নির্বাচিত সংসদ ছাড়া এটা করতে হলে কি এটা এটা বিভিন্ন পথ আছে, এই সরকারকে বাস্তবায়ন করতে হবে কেউ কিন্তু বলেনি, আমি জানি না। অধ্যাপক ইউনূস এই পর্যন্ত বলেছেন বলে আমি শুনি নাই যে তারা বলেছেন যে তিনি বাস্তবায়ন করবেন। ঘটনাটা হচ্ছে যে ধরুন সংবিধানের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, সংবিধানে আমরা তো সুপারিশ দেবো, আমরা তো ড্রাফট করছি, আমরা তো সংবিধান তৈরি করছি না, তাই না? তাহলে কি হচ্ছে, এই পরামর্শগুলো নিয়ে, এই সুপারিশগুলো নিয়ে সরকার, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে, সকল রাজনৈতিক দলের সাথে। এখন রাজনৈতিক দলগুলি যদি বলে আচ্ছা এটা মানবো, এটা মানবো না, সেটা মানবো, সেটা মানবো না, এটা কেন দিলেন না, ফাইন। সেগুলির ভিত্তিতে কি হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। এটা হতে পারে যে আচ্ছা যেগুলি আমরা একমত হয়েছি, আসুন সেগুলি যে নিশ্চিতভাবে ভবিষ্যতে সবাই আমরা পালন করব, আমরা একটা চুক্তি করি। কিংবা ধরুন এটা হতে পারে যে আসলে এটা নিয়ে একটু গণভোট করে সকলকে জিজ্ঞাসা করি যে আপনারা তো একমত হলেন, মানুষ আপনাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখবে, সেটা একটা পদ্ধতি হতে পারে। আবার ধরেন যদি রাজনৈতিক দলগুলো এগ্রি করে, তাহলে এমনও হতে পারে যে আপনি একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করলেন, সেখানেও হতে পারে। অথবা ধরুন কনভেনশন করতে পারেন। পথ পদ্ধতি অনেক আছে, বিভিন্ন দেশে এগুলো হয়েছে। মানে আমাদের তো রিইনভেন্টিং দ্য হুইল, আমাদের রিইনভেন্ট করার কিছু নাই। আবার আছেও কারণ কি জানেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বিবেচনায় তো এটাকে করতে হবে, চাক্কা নতুন করে বানাতে হবে। রাজনৈতিক সংস্কারের বিবেচনা করলে চাক্কা নতুন করে বানাতে হবে, এবং রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে স্যার একটা আলাদা করে আপনার সঙ্গে আরেকদিন কথা বলতে হবে যে রাজনৈতিক দলগুলোর তবে কি জানেন, তবে খালিদ একটা কথা বলে শেষ করি, আমি বুঝতে পারছি সময় ফুরিয়ে গেছে আপনার, কিন্তু মানে যদি আপনারা যতটা হতাশার ভঙ্গিতে রাজনীতিবিদদের সমালোচনা করেন, আমি ততটা করি না। কারণ কি জানেন, আপনি যাই কিছু বলেন, যত ইচ্ছা বলুন, শেষ বিচারে রাজনীতিবিদরাই দেশ চালাবেন, এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার যে রাজনীতিবিদরা আছে তারাই আপনার রাজনীতিবিদ। স্যার আমার রাজনীতিবিদ, আমি আপনার সাথে এখানে শতভাগ একমত, আমিও রাজনীতিবিদরা দেশ চালাক সেটা চাই, এবং দেশ চালাতে চালাতে হঠাৎ করে কিছু মানুষ রাজনীতিবিদ না হয়ে উঠুক এটাও চাই। মানে মানে আমার কাছে মনে হয় যে রাজনীতিবিদ হইয়া দেশ চালাতে আসাটা একটা ভালো, দেশ চালাতে চালাতে রাজনীতিবিদ হইলে এটা প্রবলেম স্যার, পদাধিকার বলে রাজনীতিবিদ।
না না খালিদ, আমি আমি একটু পরোক্ষভাবে ইঙ্গিত করলেন আমি জানি না, কিন্তু যেটা আমি বলতে পারি সেটা কি জানেন, হঠাৎ করে মানে একেবারে রাজনীতি ছাড়া কেউ সরকারে চলে এসেছে এমন তো দেখি না। হুম হুম কিছু একটা রাজনীতি তো আছে, হুম কোনো একটা রাজনীতির কারণেই তো এই সরকারটা তৈরি হয়েছে, তাই না? হুম মানে অকস্মাৎ তারা কোথাও থেকে প্লেনে করে এসে নেমে তো সরকার হয় নাই, হুম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে। হুম তার সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন হুম হুম তারা কোনো না কোনো ভাবে সংশ্লিষ্ট, প্রত্যেকেই রাজপথে ছিলেন আমি তা বলছি না, হুম, কিন্তু যে ডাইনামিক্সটা তৈরি করেছে সেটা তো একটা পলিটিক্স। অবশ্যই। তাই পলিটিক্স করেই আসলে সরকারে গেছে কেউ না কেউ। আচ্ছা স্যার, ওইটা তো সংজ্ঞার মধ্যে বড় সংজ্ঞার মধ্যে এটা হইতেই পারে স্যার। আমরা আমাদের এই অনুষ্ঠানটা চ্যানেল 24ও দেখাইতেছে আর কি, কিন্তু চ্যানেল 24 টপ অফ আওয়ারের নিউজের জন্য চলে যাবে, এই জন্য আমি আগে একটু বলে রাখি। কিন্তু আমরা আরেকটু স্যার, আপনি যদি অনুমতি দেন, আমরা আরেকটু বেশি সময় আপনার সঙ্গে থাকতে চাই স্যার আর কি। ঠিক আছে, আর- কোনো কথা বলতে আচ্ছা স্যার, এই যে কথাটা একটু বলতে চাইছিলাম স্যার, এটা একটু ব্যক্তিগত, কিন্তু আপনি যেহেতু এখন স্যার পাবলিক একটা অফিস হোল্ড করতেছেন বা একটা কমিশনের, সেজন্য কি স্যার বলুন। সেইটা হইলো যে স্যার আপনি আমেরিকান নাগরিক বা দ্বৈত নাগরিক। এখন আপনি যখন আমেরিকান নাগরিক হিসেবে শপথ নিছেন, তখন আপনি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই আপনি এই সেই যেগুলি স্যার বলে আর কি, যে এটা ভালো এটা খারাপ। তো হুম। এইটা কি স্যার আপনার মনের মধ্যে কোনো প্রভাব বিস্তার করে কিনা? আমাদের দর্শকদের মতো অনেকে জানতে চান। আমাকে এমনিতে অনেকে প্রশ্ন করছেন যে আপনার স্যারকে জিজ্ঞেস করেন যে স্যার, যে আমেরিকান নাগরিক উনি বাংলাদেশের সংবিধান এটা এরকম বানাবে, এটা কেমন কথা? প্রথম কথা হচ্ছে আমি সংবিধান বানাচ্ছি, এই যে আপনি শেষ করলেন যেখানে, আমি সংবিধান বানাচ্ছি না। একেবারেই বানাচ্ছি না, এমনকি ড্রাফটও করছি না। আমি একা করছি না, আমার কমিশন করছে না, আমাদের সঙ্গে যারা কথা বলেছে তারাও হচ্ছে না। এটা হচ্ছে এক নম্বর। স্যার। দুই নম্বর হচ্ছে যে আমি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, হুম এবং আপনি যখনই কোথাও জন্মান, ইট ইজ অ্যান ইনএলিয়েনেবল রাইট, যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র আমাকে বলছে যে তুমি এদেশের নাগরিক না। সেটা বললেও কিন্তু বিপদ আছে। বাংলাদেশের উচ্চ হুম, আদালতে দুটো রায় আছে, দুটো রায় আছে যেখানে স্যার, বলা জি স্যার। হয়েছে, দুটো রায় আছে, বলা হয়েছে জি যে স্যার। কেউ যদি জন্মসূত্রে নাগরিক হয় নিয়ে যেতে পারবেন। হুম কিন্তু আপনার প্রশ্নের টেনরটা বুঝতে পারি, হুম টোনটা বুঝতে হুম পারি, হ্যাঁ। সেটা হচ্ছে যে ব্যক্তি হিসেবে হুম, হুম এই এই দায়িত্ব পালনের জন্য নাগরিক হওয়াটার আবশ্যকতা কি আসলেই আছে? হুম কিন্তু আমি কিন্তু বাংলাদেশের নাগরিক, হুম আমি বাংলাদেশের দ্বৈত নাগরিকত্বই বলে, জন্মসূত্রে আমি বাংলাদেশের নাগরিক। হুম, তো সেই ক্ষেত্রে আপনি বলুন, 1972 সালে সংবিধান প্রণয়নের সাথে দুজন ব্যক্তি যুক্ত ছিল যারা বাংলাদেশি নয়, একটু হুম, খোঁজ নেন, জি স্যার। খোঁজ নিয়ে দেখুন তারা বাংলাদেশি নন। হুম হুম। আমি তো অন্তত পক্ষে বাংলাদেশি। স্যার আমি তো তারা লিখে, না না খালেদ শেষ করতে, তারা লিখেছিলেন, তারা ড্রাফট করেছেন, জি দুজন ড্রাফট জি করেছেন যারা বাংলাদেশি। আমি ড্রাফট করছি না, হুম আমি একা করছি না, হুম 9 জনের কমিশন, 1 লাখ লোকের বেশি ইসে নেওয়া হয়েছে। হ্যাঁ, ফলে হ্যাঁ প্রশ্নটা করতে পারে, যে কোনো কেউ যে কোনো কিছু প্রশ্ন করতে পারে, জি স্যার। গণতান্ত্রিক সমাজে প্রশ্ন করবে না কেন? আপনারা যে কোনো লোকের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম তো থাকতে হবে। আমার অ্যাকাউন্টেবিলিটি তো আছে, অবশ্যই আছে, কিন্তু ওই যে শুরুটা হয় কোথায় জানেন, ওই যে যেখানে আপনি শেষ করেছেন, আপনি কি করে লিখবেন। আমি আমি লিখছি না ভাই। স্যার এটা খুবই সংবিধান ইন্টারেস্টিং। লেখার দায়িত্ব আবারও নেই আবার নেই। আবারও চ্যানেল 24 কে একটু বিদায় দিয়ে দিই। চ্যানেল 24 এর দর্শকরা নিশ্চয়ই এখন টপ অফ টাওয়ারের খবর দেখতে পাবেন। আমি আমি যেটা বলি স্যার, এটা খুবই ইন্টারেস্টিং যে আমি দেখি যে ফুটবল টিমের কোচ বা যেই দেশে ক্রিকেট খেলাটা হচ্ছে প্রধান, ক্রিকেট টিমের কোচ বিদেশি। সেইটা নিয়েও অনেক সময় প্রশ্ন ওঠে যে হ্যাঁ, পাকিস্তানের কোচ নিব নাকি ইন্ডিয়ার কোচ নিব, ইংলিশ কোচ নিব না মানে ওয়েস্ট ইন্ডিয়ান কোচ নিব। এবং জাতীয়তাবাদের প্রশ্ন ওঠে যে আমাদের সালাউদ্দিন সাহেব থাকতে অন্যরা কেন হবে। স্যার এই প্রশ্নটা ওঠে, আবার স্যার আপনি উত্তরটা দিলেন, উত্তরটাও স্যার মানে আমার মনে হয় যে দর্শকরা ভালোভাবেই এটা নিছে। কিন্তু স্যার আমাদের পরের প্রশ্ন হচ্ছে স্যার, কোন কোন রাজনৈতিক দল থেকে এই অভিযোগ আসতেছে স্যার, অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে সময় ক্ষেপণ করে নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে তাদের নির্বাচন জয়ের জন্য পরিস্থিতি তৈরি করে এমন কাজ করতে চাইছে। আমি স্যার সরাসরি বলি, বিএনপির একজন শীর্ষ নেতা তিনি আজ সরাসরি বলেছেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে। স্যার আপনার কাছে কি মনে হয় যে যে সংস্কার করা, সংস্কারের জন্য স্যার মানে কিছুটা সময় ক্ষেপণ করা, এই এই অভিযোগটা কি স্যার মানে আপনার কাছে খুব মানে যেটাকে বলা হচ্ছে যে খুব সময় ক্ষেপণ তো হচ্ছে না, 90 দিনের সময় দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন 90 দিনের না চোখে স্যার, আপনি তো সময়? দিয়ে দিলেন। এখন এটা নিয়ে যদি ইউনূস সাহেব বসে থাকে, এখন প্রফেসর আলী রিয়াজ বলছে আমাকে এটা অপেক্ষা সংস্কার করে করুন, দিতে দেখেন আমি 5 বছর লাগবে। না, ওই পর্যন্ত তো 5 বছর তো হয়নি। ওনার কাছে তো দেয়াই হয়নি, অন্তর্বর্তী সরকারের কাছে এখন পর্যন্ত কোনো কমিশন রিপোর্ট দেয়নি। জি স্যার। এমন যদি হয়তো সব রিপোর্ট হাতে নিয়ে বসে আছে, তখন হয়তো এই ধরনের অভিযোগ টভিযোগ করলে আমরা একটু ধর্তব্য নিতাম, আমি অন্তত পক্ষে নিতাম, তাই না? জি স্যার। আপনিও নিতেন, জি স্যার। কারণ নিয়ে একটা, কিন্তু 90 দিনও তো যায়নি যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাই না? এমন যদি হইতো যে এই সংস্কার কমিশন গুলো বছরের পর বছর ধরে এই কাজ চালিয়ে যাচ্ছে, তা কিন্তু কোনো কমিশন তা করেনি, প্রত্যেকেই চেষ্টা করছে। হুম হুম এই ক্ষেত্রে বরঞ্চ একটা কথা বলি, এই যে 90 দিনের দায়িত্ব দেয়া হয়েছে, হ্যাঁ, কমিশনের উপর, হুম এটা আমার উপর তো না, আমাদের কমিশন, অন্য কমিশন, কাণ্ডটা আমার মাঝে মধ্যে এরকম মনে হয়।
ম্যারাথন দৌড়াচ্ছে না? ম্যারাথন দৌড়ে লোকে কিন্তু স্প্রিন্টের মতো দৌড়ায় না, কারণ তা জানেন তো, স্প্রিন্ট 100-200 মিটার আপনি খুব দ্রুত ছুটে যেতে পারেন, ম্যারাথনে আস্তে আস্তে দৌড়াতে হয়, তো রাইট। ম্যারাথনের দূরত্বটা অনেক বেশি। এখন কেউ যদি ম্যারাথনের দূরত্বের একটা কাজ মানে দিয়ে বলে যে স্প্রিন্টের মতো তুমি 1 মিনিটে পার হবা, তো এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আমি বলি যে এই পর্যন্ত সময় ক্ষেপণের কিছু ঘটে নাই, এমন কিছু ঘটে নাই যার থেকে এই কথা মনে করতে হবে যে সংস্কারের নামে সময় ক্ষেপণ করা হচ্ছে, আমি তা দেখতে পাইনি। স্যার, আওয়ামী লীগ আমলে সংবাদপত্রের স্বাধীনতার হস্তক্ষেপের প্রশ্নে আপনাকে অনেকবার কলম কলম ধরতে হয়েছে। আমরাও মানে আমাদের আপনার বড় কলমে আমাদের ছোট কলমে স্যার আমরা বহুবার বা মুখে বহুবার এই কথা বলছি। স্যার এখন কি পরিস্থিতির কোনো পরিবর্তন দেখেন? যারা 15 বছর যারা সুবিধা নিছে তাদের জায়গায় কি স্যার আপনি একটা নতুন গোষ্ঠী দেখেন না, যারা কথায় কথায় ফেসিবাদের পক্ষে জুলাই আগস্টে কই ছিলেন এরকম একটা ট্যাগ দেয়? স্যার ইন্টারেস্টিং, আমার ব্যাপারটা একটু স্যার বলি। আমি ডয়েচে ভেলে থেকে চলে আসবো, আমাকে বাধ্যতামূলক ছুটি কাটাতে হইতেছে, সেই বাধ্যতামূলক ছুটির মধ্যে থেকে, কারণ আমাদের তো আর ছুটির জন্য মানে আর সময় দিতে পারবে না, আমি চলে আসবো। সেই সময়ের মধ্যে 26 তারিখ পর্যন্ত, 26শে জুলাই পর্যন্ত 4টা অনুষ্ঠান কইরে আমি দেশে গেলাম, ক্রোয়েশিয়া গেলাম 1 তারিখে, আমার আবার ফেরত নিয়ে আসা হয়েছে ডয়েচে ভেলেতে 2 তারিখ 3 তারিখে। ওইটা আবার আমি এক জায়গায় বলছি এখন হচ্ছে ট্যাগ, আপনি আন্দোলনের সময় কোথায় ছিলেন? একটা প্রশ্ন করার জন্য 5টা ট্যাগ স্যার, এবং একই শেখ হাসিনা স্টাইলে। এটা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে স্যার আপনি জানেন, সংবাদ টেলিভিশনের মধ্যে ঢুইকা এই 5 জনের বাদ দিতে হবে, এই 10 জনের বাদ দিতে হবে, এই কথাও এখন আর বলা যাবে না। স্যার এইটাকে স্যার আপনি কেমনে দেখেন স্যার, মানে এইটা কিরকম জায়গায় এটা যাচ্ছে স্যার বা ঘটতেছে? সব ঘটনায় প্রীতিকর হচ্ছে তা না, আমি ব্যক্তিগত বিষয়গুলোর মধ্যে যাব, সেটা আপনার বা আমার জারি হোক। প্রশ্নটা হচ্ছে যে, এবং এই ধরনের প্রশ্নটা আমার খুব পছন্দের প্রশ্ন না, কোথায় ছিলেন কি, এটা কে কোথায় ছিল সেটা তার ভূমিকা দিয়ে বোঝা যাবে, গেছে, এটা আপনি খুঁজে বের করুন। মানে আমাকে কেউ যদি বলে কোথায় ছিলেন, তো কোথায় ছিলাম এটা আপনি খুঁজে বের করুন, আমি কোথায় ছিলাম সেটা তো প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে আপনি যে পরিস্থিতির কথা বলছেন, সেই পরিস্থিতিটা হচ্ছে যে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে, যেগুলো স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হয়ে উঠছে, তাই তো? তো সেটা উদ্বেগজনক। আবার একটা ইতিবাচক দিক আছে, এই যে আপনি আমি বলে ফেলতে পারলাম, বাংলাদেশের মধ্যে মানুষ বলতে পারছে যে এই পরিস্থিতি হচ্ছে, 2 বছর আগে তো সেটা বলা যেত না স্যার, আমরা তো বলছি স্যার। স্যার এই 2 বছর আগে বলা যাচ্ছে এই কথা তো ঠিক না স্যার, আমরা তো বলছি। মানে স্যার আপনি সামনে রেখে স্যার আমরা বলছি যে এই প্রধানমন্ত্রী সমালোচনা করতে হবে, এই প্রধানমন্ত্রী কি সমালোচনা উঠবে নাকি? 100 বার বলছি স্যার, একবার দুবার তো বলিনি। কোথায় বলেছেন আপনি, কোথায় বলেছেন বলতে আমি আপনার কথা বলছি না, বাংলাদেশের সংবাদ গণমাধ্যমগুলো সেই ভূমিকা পালন করেছে আপনি বলছেন। স্যার স্যার আপনি দেখেন, আমি 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 ইয়ার জন্য বলি স্যার, রূপপুরে যে বালিশের এত বড় একটা অন্যায় হয়েছে, সোনার মধ্যে যে স্যার এত বড় খাদ হয়েছে স্যার, আমরা এই সরকারের অন্যায় যা কিছু জানি 5 আগস্ট আগে তো গণমাধ্যম থেকেই জানি স্যার। গণমাধ্যম শেখ হাসিনার কাছে গিয়া তার দায়িত্ব পালন করে নাই, কিছু কিছু কেউ কেউ করে না, কিন্তু কেউ কেউ তো স্যার করছেই। এই ঢালা অভিযোগ তো দেওয়া যাবে না যে গণমাধ্যম কিছু করে নাই স্যার। আপনাকেও যখন স্যার আমি আগে ইন্টারভিউ করছি, আপনি যখন স্যার লিখছেন, আপনি তো স্যার প্রথমত লিখছেন, কোনটা আপনি লিখেন না আপনি স্যার বলেন স্যার, শেখ হাসিনার আমলে লিখে নেই আপনি জানতে চান? জি স্যার বলেন তো স্যার, জানতে চান? বলেন তো স্যার। আমার একটা বই আছে অটোক্রেটাইজেশন সম্পর্কে, যেটা বাংলাদেশের কোনো পাবলিশারের পক্ষে ছাপা সম্ভব হতো, যেটা রাকলিস থেকে ছাপা হয়েছে 2019 জুলাই মাসে, ভোটিং ইন হাইব্রিড রিজিম, জি স্যার। যেটা ইসে আপনার প্যালগ্রেড থেকে বেরিয়েছে। আপনার কি মনে হয় ঢাকার কোনো পাবলিশার সেটা ছাপতে কিন্তু পারত? স্যার আপনি তো কলামে লিখছেন, আমরা যখন জিজ্ঞেস করছি আপনি তো বলছেন হয়তো। হ্যাঁ, কতটুকু বলেছি আপনি বলেন জি স্যার। যে ফরেন অ্যাফেয়ার্সে আমি লিখতে পেরেছি জি স্যার। যে মানে কোয়াইট স্লাইড অটোক্রেসি, তাই তো? আপনি বলেন তো আমাকে, ডেইলি স্টার বলেন, সান বলেন, অমুক বলেন, তমুক বলেন, ছাপতে পারতেন? আমি পারিনি, আপনারা পেরে থাকতে পারেন, আমি পারি নাই। আমাকে ফরেন অ্যাফেয়ার্সে লিখতে হয়েছে, আমাকে ডিপ্লোম্যাটে জানুয়ারি মাসে লিখে দেখাতে হয়েছে যে ওয়েপনাইজেশন অফ জুডিশিয়ারি কিভাবে ওয়েপনাইজ করা হয়েছে। এই যে আপনি বলছেন যে সবই আপনারা বলতে পারতেন, আপনারা না সবই না, সবই না, সবই না, না। সব আচ্ছা, ঘটনা সেটা হচ্ছে শেষ করতে দেন। জি স্যার। আপনি যে যুক্তিটা দাঁড় করেছেন এটা ভয়াবহ যুক্তি, একটা ফ্যাসিজমের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন আপনি। জি স্যার। আমি এই কারণে বললাম। কাইছে স্যার এই কথা কয়ে না ফেলেছেন। না, আপনার যুক্তিটা খুব খুব ভয়াবহ যুক্তি, Right. খুব ভয়াবহ যুক্তি। আপনি ডিফাইন করতে গিয়ে যা করছেন সেটা খুব খারাপ হচ্ছে। Right. কারণ কি জানেন, আপনি আমাকে বলুন, বাংলাদেশে যখন নির্বাচন হয়েছে 2014 সালে, 18 সালে, 24 সালে, আপনি বলুন তো কয়টা সংবাদপত্র বলতে পেরেছে যে এটা কমপ্লিটলি একটা ইলিজিটিমেট গভর্নমেন্ট? আমাকে একটা উদাহরণ দিন। না। আপনি গত বছর অক্টোবর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী বলে পরিচিত যে যিনি ছিলেন, তার কোন ছবিটা ছাপা, কোন সংবাদপত্র তার ছবি প্রথম পাতায় ছাপে নাই বলুন তো? বলুন আমাকে। রাইট স্যার। আমাকে বলতেছেন তো যে গণমাধ্যম ভূমিকা পালন করেছে। না স্যার, আমি এবং শেষ করতে দিন, মোহাম্মদ সাজ্জাদুর রহমান মিলে বছর 3 আগে গণমাধ্যমের উপর হুকুমত মিডিয়া বলে স্টাডি করে দেখিয়েছি কিভাবে স্বার্থের কারণে সংশ্লিষ্ট হয়ে সংবাদপত্র গণমাধ্যমগুলো
কি ভূমিকা পালন করছে। না স্যার, বুঝতে সেইটা পেরেছেন? স্যার, আপনার সেইটা কে? রেজিস্টারের দুটো কলাম লেখাকে যদি আপনি গণমাধ্যমের স্বাধীনতা বলে বিবেচনা করেন, না স্যার, আমি গণমাধ্যমের স্বাধীনতা, তবে স্যার আমি গণমাধ্যমের স্বাধীনতা হিসেবে বিবেচনা করতেছি না স্যার। আমি আপনাকে আবার প্রশ্নটা বলি স্যার, আপনি আমাকে ওই ফেসিবাদের পক্ষে টকে বললে তো আমার ভয়াবহ অবস্থা। আমি বলি স্যার, আওয়ামী লীগ আমলে সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল, যেটার কথা স্যার আপনি লিখছেন, অসংখ্য লোক স্যার লিখছেন, আমরা এটা প্রমাণ দিতে পারবো স্যার। আপনি যেটা বললেন প্রথম পাতায় শেখ হাসিনা থেকে শুরু করে সে মানে শেখ হাসিনার আমি 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 এগুলি স্যার লম্বা তালিকা দিতে চাই না, মানে এমন কিছু নাই যে যেটা হয় নাই। আমাদের প্রশ্ন স্যার, আপনি পরিস্থিতির পরিবর্তনটা দেখেন কিনা স্যার? আমি খুব আগ্রহ নিয়ে পরিবর্তন দেখতে পাই। জি স্যার। তার অর্থ এই নয় যে পরিবর্তন 180 ডিগ্রি হয়ে গেছে এবং সমস্ত রকম স্বাধীনতা প্রতিষ্ঠিত, আমি কিন্তু তা বলছি না। জি স্যার। কিন্তু পরিবর্তনটা দেখতে পাই যে যখন এই পরিস্থিতিগুলি তৈরি হয়েছে, আপনি বলুন যে এই যে এখন কিছুক্ষণ আগে বলুন কি গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে কে যেন অভিযোগ করেছে, তো গোয়েন্দা সংস্থার ভূমিকাগুলো কি তখন ছিল না? ছিল তো, তাই তো? তখন কতটা বলতে পেরেছে দেশের মধ্যে, সেটা আপনাকে বিবেচনায় রাখতে হবে। গোয়েন্দা সংস্থার উদ্যোগে কোনো পত্রিকা দখলের ঘটনা ঘটে নাই, টেলিভিশন দখল। আপনি কি তখন লিখতে পেরেছেন? আপনি পেরেছেন কিনা আমি জানি না, আপনি বলতে আমি বাংলাদেশের কোন গণমাধ্যম লিখতে পেরেছি ব্যাংকগুলো গোয়েন্দা সংস্থাদের দ্বারা ইসে হচ্ছে, বন্দুক শেখ হাসিনার স্যার, আমার দুর্ভাগ্য স্যার, শেখ হাসিনার আমলের সাথে যদি আমাদের এখন তুলনা করতে হয় তাহলে তো স্যার শুরু করেছেন। না না, আমি শুরু করিনি স্যার। আমি বলতে চাইছি যে স্যার, না হয় স্যার, দাঁড়া, শেখ হাসিনার আমলের সাথে তুলনা করলে আমি মানে এইটা আমার মানে আমার তাহলে এই তুলনা যদি আমি শুরু করে থাকি, এই তুলনা আমি শুরু করে থাকলে সেটা আমি করতে চাই না। না খালেদ, আপনি যখন বললেন যে শেখ হাসিনার আমলে আমরা লিখতে পারিনি অমুক তমুক, আপনি কি পরিবর্তন দেখতে পান? এখনো তো এই অবস্থা হচ্ছে, এইটাই কম্পারিজন, অ্যানালজিটা হচ্ছে এই ক্ষেত্রে কম্পারিজনের জায়গায় গিয়ে দাঁড়িয়ে। স্যার আমি খালি এই জায়গাটা স্যার, এইটা আমার কাছে আফসোসের মতো লাগে, যখন মতিউর রহমান চৌধুরী ভাই, যে মতিউর রহমান চৌধুরী ভাই মানবজমিনের সম্পাদক, তাকে আসলে শেখ হাসিনার শেষ সময় কোনো টেলিভিশন তাকে, উনি একটা অনুষ্ঠান উপস্থাপনা করতেন স্যার, ওইটা তো উপস্থাপনা করতে দেয় হয় নাই, কোনো টেলিভিশনে উনি আসলে যাইতে পারতেন না, মানে বাংলাদেশের টেলিভিশনগুলি। উনি এখন বলতেছেন যে এই উপদেষ্টারা সবাই কি ফেরেশতা, তাদের বিরুদ্ধে কোনো একটা পত্রিকায় কোনো কিছু লেখা হয় না কেন? স্যার আমাদের সময় শেষ, প্রডিউসার বলতেছে সময় শেষ, এইটা নিয়ে স্যার আপনি একটা মন্তব্য শুনে আমরা শেষ করি আজকে স্যার। না, কেউই ফেরেশতা নয়, সেটা হতেই পারে। সমালোচনার জায়গাটা অবশ্যই থাকতে হবে। কেউ যদি সমালোচনার কথা ক্ষেত্রে বাধা দেয়, আমি তার প্রতিবাদ করব। আমি তো বলছি না যে পরিস্থিতি একেবারে সোনায় সোহাগায় পরিণত হয়েছে, বিভিন্ন রকম সমস্যা তো আছে, এবং সংবাদপত্রগুলো, অকস্মাৎ গণমাধ্যমগুলো স্বাধীন হওয়া খুব সম্ভব বলে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে মালিকানার কাঠামোটা তো রাতারাতি বদলে যায় নাই, তাই না? পলিটিক্যাল ইকোনমি আপনি যেটা আপনি করেছেন, আমিও করার চেষ্টা করেছি। তো ফলে এটা অকস্মাৎ হবে তা নয়। পরিস্থিতিটা যে এই যে সম্ভাবনাটা তৈরি হয়েছে, সেই সম্ভাবনার জায়গাটা কতটা বাস্তবায়িত হবে সেটা নির্ভর করবে যে এই রাজনৈতিক প্রক্রিয়াটা অব্যাহত রাখা যাচ্ছে কি যাচ্ছে না তার। থ্যাংক ইউ সো মাচ স্যার। প্রফেসর আলী রিয়াজকে আমরা শুনছিলাম।